ওয়েলকাম বন্ধুরা, এজি বায়োলজি লার্নিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা মলিকুলার সেল বায়োলজির সেন্ট্রাল ডগমা কাকে বলে সেই বিষয়ে আমরা বিশদভাবে জানবো। সাধারণ পদ্ধতি সেন্ট্রাল ডগমা কি। এখন সেন্ট্রাল ডগমা বলার আগে একটি জিনিস বলে রাখি যে আমাদের পিতা বা মাতার, অর্থাৎ আমাদের পিতা বা মাতা থেকে সন্তানে তাদের বিভিন্ন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যগুলির সঞ্চারণ ঘটে, অর্থাৎ জেনেটিক ইনফরমেশন আমাদের ফাদার বা মাদার থেকে আমাদের ইন্ডিভিজুয়াল বা অফস্প্রিংয়ের ক্ষেত্রে এটা সঞ্চারিত হয়। যার দ্বারা সঞ্চারিত এই জেনেটিক ইনফরমেশন যার দ্বারা সঞ্চারিত হয় বা যে বস্তুর মাধ্যমে জেনেটিক ইনফরমেশনগুলো সঞ্চারিত হয় সেই নির্দিষ্ট বস্তুটিকে বলা হয় ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হলো জেনেটিক ইনফরমেশন সঞ্চারণ করার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদানকারী প্রধান অংশ, আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অংশ যা জেনেটিক ইনফরমেশন প্রদান করে তা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এটা সাধারণত আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে। নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন ফাইবার আছে বা ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন ফাইবার আছে, সেই ক্রোমাটিন ফাইবারের মধ্যে অবস্থান করে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের শরীরের প্রত্যেকের ক্ষেত্রে যে প্রোটিন তৈরি হয়, আমাদের শরীরের প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রোটিন তৈরি হয়, বিভিন্ন প্রকারের প্রোটিন তৈরি হয়। বিভিন্ন প্রকারের প্রোটিন তৈরি হয়। এই প্রোটিনগুলো আমাদের বিভিন্ন ধরনের কাজে লাগে। যেমন যদি আমি সাধারণভাবে বলে রাখি এনজাইমও এক ধরনের প্রোটিন। যে এনজাইম আমাদের শরীরে বিভিন্ন ধরনের কার্য সম্পন্ন করে, সেই এনজাইমও প্রোটিন। দ্বিতীয় নম্বর হচ্ছে হরমোন। শরীরে বিভিন্ন ধরনের যে হরমোনগুলি আছে, সেই হরমোনগুলোও কিন্তু প্রকৃতপক্ষ প্রোটিন। তাছাড়াও বিভিন্ন প্রকার ফিনোটাইপ চারিত্রিক বৈশিষ্ট্য, ফিনোটাইপ অর্থাৎ আমাদের বহিরাকৃতি যে চারিত্রিক বৈশিষ্ট্য যেগুলো পিতামাতা থেকে আমরা পেয়ে থাকি, সেই ফিনোটাইপগুলো প্রকৃতপক্ষে যার দ্বারা নির্ধারিত হয় সেও কিন্তু প্রকৃতপক্ষে প্রোটিন। অর্থাৎ প্রত্যেকটা ফিনোটাইপিক চারিত্রিক বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে এক একটি নির্দিষ্ট প্রোটিন তৈরি হয়। এখন বিষয় হচ্ছে এই যে প্রোটিনগুলো শরীরের মধ্যে বিভিন্ন তৈরি হয়, এই প্রোটিনগুলো কিভাবে তৈরি হয় বা কোন পদ্ধতির মাধ্যমে তৈরি হয়। একটা সেলের মধ্যে বা একটা কোষের মধ্যে যে নির্দিষ্ট বা যে সুনিয়ন্ত্রিত পদ্ধতির মাধ্যমে প্রোটিন তৈরি হয়, প্রকৃতপক্ষে সেই নির্দিষ্ট সুনিয়ন্ত্রিত পদ্ধতিকেই বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। এই সেন্ট্রাল ডগমা এই পদ্ধতিটি প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক। আমরা ওয়াটসন ক্রিকের নাম শুনেছি। বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক এটা প্রথম 1957 খ্রিস্টাব্দে প্রথম আবিষ্কার করেন। সেন্ট্রাল ডগমা ফ্রান্সিস ক্রিক 1957 খ্রিস্টাব্দে এটা আবিষ্কার করেন এবং পরবর্তীকালে এটা পাবলিশ হয়। এটা পত্রিকাতে পাবলিশ হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। এটা ওয়ার্ল্ড ওয়াইড বেসিস পাবলিশ হয়েছিল 1958 খ্রিস্টাব্দে। এটা পাবলিশিং ডেট। সেন্ট্রাল ডগমা পদ্ধতির মাধ্যমে কি হয় না, সেন্ট্রাল ডগমার সাধারণ পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে কতগুলি নির্দিষ্ট স্তর আছে বা নির্দিষ্ট বিভাজন আছে, সেই স্তর আছে, সেই স্তরের মধ্য দিয়ে একটা সুনির্দিষ্ট পদ্ধতিতে প্রোটিন তৈরি হয়। এই স্তরগুলো কি না, আমরা যদি লক্ষ্য করি বা আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো একটা সেলকে যদি আমরা লক্ষ্য করি, আমি ধরে নিলাম এটা একটা ইউক্যারিওটিক সেল। এই ইউক্যারিওটিক সেলের মধ্যে ধরে নিলাম যে এটা হচ্ছে নিউক্লিয়াস। ইউক্যারিওটিক সেলের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, তা ধরে নিলাম এটা হচ্ছে ইউক্যারিওটিক সেলের নিউক্লিয়াস। এখন হচ্ছে একটা সেলের যখন বিভাজন হয়, সেই বিভাজনের সময় ইন্টারফেজ দশার মধ্যে একটা দশা হচ্ছে এস দশা। আমরা জানি এস দশা বা সিনথেসিস দশা, G1 S G2M। তাহলে এস দশা বা সংশ্লেষ দশা বলা হয় একে। সংশ্লেষ দশা আমরা জানি একে বলা হয় সংশ্লেষ দশা। কোষ চক্রের সংশ্লেষ দশা কি হয় না, কোষের মধ্যে যে ডিএনএ থাকে, কোষের মধ্যে যে ডিএনএ গুলি অবস্থান করে, সেই কোষের মধ্যে অবস্থিত ডিএনএ কি হয়, দ্বিতত্বীকরণ ঘটে, অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ উৎপন্ন হয়। তাহলে আমরা জানি যখন একটা কোষের বিভাজন হয়, বিভাজনের সময় এস দশায় তার কি হয়, যদি ডিএনএ এর সংখ্যা 2C থাকে, ডিএনএ এর সংখ্যাকে সি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে কি হয়, সেটা 4C তে রূপান্তরিত হয়। অর্থাৎ ডিএনএ থেকে ডিএনএ প্রস্তুত হয়, 2C থেকে 4C তে রূপান্তরিত হয়, অর্থাৎ ডবল হয়ে যায়। তাহলে ডিএনএ থেকে ডিএনএ এর যে তৈরি হওয়ার পদ্ধতি বা ডিএনএ থেকে ডিএনএ যে পদ্ধতিতে প্রস্তুত হয়, সেই পদ্ধতিকে বলা হয় রেপ্লিকেশন। তাহলে যে পদ্ধতির মাধ্যমে তাহলে একটা ডিএনএ, এই ডিএনএ থেকে যদি ফার্দার আবার ডিএনএ সৃষ্টি হয়,
তাহলে সেই নির্দিষ্ট পদ্ধতিকে বলবো আমরা রেপ্লিকেশন। রেপ্লিকেশন কারণ ডটার সেলের মধ্যে ডিএনএ যাবে, এটা প্যারেন্টাল ডিএনএ, এটা ডটার ডিএনএ, ডটার সেলের মধ্যে ডিএনএ ইনফরমেশন যাবে, তাহলে এর মধ্যে জন্য ডিএনএ তৈরি হচ্ছে। নির্দিষ্ট এই সুনির্দিষ্ট পদ্ধতিকে বলা হচ্ছে বা এই পদ্ধতিকে বলছি আমরা, মনে রাখবে প্রত্যেকে, এটাকে বলছি আমরা রেপ্লিকেশন বা বাংলায় বলা হয় নিজ প্রতিলিপিকরণ, ইংরেজিতে বলা হয় রেপ্লিকেশন। রেপ্লিকেশন 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 প্রক্রিয়ার প্রধান যে এনজাইম, অর্থাৎ যে এনজাইমের দ্বারা রেপ্লিকেশন প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেই নির্দিষ্ট এনজাইমকে বলা হয় ডিএনএ পলিমারেজ। তাকে বলা হয় ডিএনএ পলিমারেজ। আমি পল লিখছি, পুরো লিখছি না, কারণ যেহেতু পদ্ধতিগুলো প্রত্যেকটা পৃথকভাবে আমাদেরকে পড়তে হবে, ডিএনএ পল লিখছি। রেপ্লিকেশন পদ্ধতির মাধ্যমে ডিএনএ থেকে ডিএনএ প্রস্তুত হয়। ডিএনএ টু ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড টু ডিএক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এই নির্দিষ্ট পদ্ধতিকে বলছি রেপ্লিকেশন। এখন বিষয় হচ্ছে যে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, সেই ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের যে কোনো একটা থেকে, অর্থাৎ দুটো, আমরা জানি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের দুটো তন্ত্রী, যে দুটো তন্ত্রী থেকে যে কোনো একটা তন্ত্রী থেকে কপি হয়ে তৈরি হয় যে সে হচ্ছে আরএনএ। তাহলে ডিঅক্সি ধরে নিলাম এই কপিটা থেকে এটা তৈরি হয়েছে। তাহলে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিডের যে কোনো একটা স্ট্র্যান্ড থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড যে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়, সেই সিঙ্গেল স্ট্র্যান্ড নিউক্লিক অ্যাসিডের নাম হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, আরএনএ। একে রাইবোনিউক্লিক অ্যাসিড বা আরএনএ বলা হয়। আরএনএ তৈরির ক্ষেত্রে যে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তা হচ্ছে আরএনএ পলিমারেজ। আরএনএ পল লিখছি আমি, কারণ বিষয়গুলো যেহেতু আমাদের আর ডিটেলসে পড়তে হবে তাই পুরোটা বলছি না। আরএনএ পলিমারেজ। ডিএনএ থেকে যে পদ্ধতির মাধ্যমে আরএনএ তৈরি হয় সেই নির্দিষ্ট পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। তাহলে মনে রাখবে এই পদ্ধতিকে বলা হয় ট্রান্সক্রিপশন। এই পদ্ধতিকে বলা হচ্ছে ট্রান্সক্রিপশন। নিউক্লিয়াসের ভিতরে সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে সম্পন্ন হচ্ছে। নিউক্লিয়াসের মধ্যে যে আরএনএ তৈরি হলো সেই আরএনএ কিন্তু নিউক্লিয়াসের মধ্যে আর থাকে না, সেই আরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসে, সেই আরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে চলে আসে। সেই আরএনএ নিউক্লিয়াস থেকে বেরিয়ে এসে অবস্থান করবে কোথায়? অবস্থান করে সাইটোপ্লাজমের মধ্যে। এবং যে আরএনএ এখানে তৈরি হয় সেই আরএনএ প্রকৃতপক্ষে কিন্তু মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএ। তাহলে যে আরএনএ তৈরি হচ্ছে এমআরএনএ, তাহলে ওই এমআরএনএ তৈরি হয়ে কোথায় চলে আসছে? চলে আসছে সাইটোপ্লাজমের মধ্যে, চলে আসছে। এবং এখানে প্রোটিন তৈরির মেশিনারি থাকে। আমরা জানি কাকে প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয়? আমরা জানি প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় কাকে? রাইবোজোমকে। তাহলে রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরির মেশিনারি থাকে। এটা নির্দিষ্ট রাইবোজোমের মধ্যে, রাইবোজোমের দুটো ইউনিট থাকে, স্মল ইউনিট আর বড় ইউনিট বা বিগ ইউনিট। স্মল ইউনিট, বিগ ইউনিট রাইবোজোমের সঙ্গে যুক্ত হয়, কি যুক্ত হয়? এমআরএনএ যুক্ত হয়, কারণ প্রোটিন তৈরির মেশিনারি এখানে অবস্থান করছে। এবং কোষীয় যে অ্যামাইনো অ্যাসিড পুল, অর্থাৎ কোষের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, বিভিন্ন প্রকারের অ্যামাইনো অ্যাসিড কোষের মধ্যে থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোর সঙ্গে কি হয়? টিআরএনএ, ট্রান্সফার আরএনএ প্রত্যেকের সাথে যুক্ত হয়। অ্যামাইনো অ্যাসিডগুলোর সঙ্গে ট্রান্সফার আরএনএ প্রত্যেকের সঙ্গে যুক্ত হয়, নিয়ে নির্দিষ্ট বার্তা অনুযায়ী, এমআরএনএর মধ্যে নির্দিষ্ট বার্তা থাকে, প্রোটিন তৈরির বার্তা থাকে, সেই বার্তা অনুযায়ী কি হয়? নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড যুক্ত টিআরএনএগুলি ওই নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়। তাহলে আমি যদি ধরে নিলাম এখানে অ্যামাইনো অ্যাসিড টিআরএনএ নিয়ে এসছে ফ্রেম অনুযায়ী, এই ফ্রেম অনুযায়ী নিয়ে এসছে এই টিআরএনএ, এই ফ্রেম অনুযায়ী চলে আসছে এখানে একটা প্রোটিন, এই ফ্রেম অনুযায়ী এখানে প্রোটিন আসছে, এই ফ্রেম অনুযায়ী এখানে একটা আসছে প্রোটিন, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন নয়, প্রোটিন তৈরি অ্যামাইনো অ্যাসিড। এখন অ্যামাইনো অ্যাসিড কে নিয়ে আসছে? অ্যামাইনো অ্যাসিডগুলো নিয়ে আসছে টিআরএনএ, এগুলোকে বলা হয় টিআরএনএ। টিআরএনএ আর অ্যামাইনো অ্যাসিড দুজনে যুক্ত হয়ে তৈরি করে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ, অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ, অর্থাৎ টিআরএনএ যুক্ত অ্যামাইনো অ্যাসিড উভয়কে একসঙ্গে অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ বলা হয়। এখন এই যে প্রত্যেকটি যার জন্য এমআরএনএ যার জন্য নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএগুলো প্রোটিনকে নিয়ে আসে বা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে, তারা কিন্তু প্রকৃতপক্ষে কি না, তারা হচ্ছে ট্রিপ্লয়েড কোডন। এগুলো প্রত্যেকটা কিন্তু ট্রিপ্লয়েড কোডন, এগুলোকে বলা হয় ট্রিপ্লয়েড কোডন। প্রত্যেকটা কোডনের সাপেক্ষে একটা করে কি আছে? অ্যামাইনো অ্যাসিড আসে। প্রত্যেকটি কোডনের সাপেক্ষে প্রত্যেক অ্যামাইনো অ্যাসিড আছে। এবং পরবর্তীকালে অ্যামাইনো অ্যাসিডগুলি পরস্পরের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে কি করে? তৈরি হয় নির্দিষ্ট প্রোটিন,
প্রোটিন। প্রোটিন তাহলে যে পদ্ধতিতে সাইটোপ্লাজমের মধ্যে প্রোটিন তৈরি হয় সেই নির্দিষ্ট সুনিয়ন্ত্রিত পদ্ধতিকে বলা হয় কি বলা হয় কে? এই পদ্ধতিকে বলা হয় ট্রান্সলেশন। একে বলা হয় ট্রান্সলেশন। মনে রাখবে, একে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন বা এর অপর একটা নাম আছে, আর একে বলা হয় কি? প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস এই হচ্ছে সেন্ট্রাল ডগমা। অর্থাৎ যে ডিএনএ থেকে ডিএনএ হবে, অর্থাৎ ডিএনএ এর মধ্যে জেনেটিক ইনফরমেশন চলে যাবে ডিএনএ এর মধ্যে, তার থেকে জেনেটিক ইনফরমেশন চলে যাবে এমআরএনএ এর মধ্যে, এমআরএনএ থেকে জেনেটিক ইনফরমেশন চলে যাবে মেশিনারিতে, প্রোটিন সৃষ্টির মেশিনারি, এবং প্রোটিন সৃষ্টির মেশিনারি থেকে কি হবে? ওই নির্দিষ্ট এমআরএনএ এর মধ্যে প্রোটিন তৈরির যে বার্তা লুকায়িত আছে সেই বার্তা কিন্তু অনুযায়ী বা সেই বার্তা অনুযায়ী নির্দিষ্ট প্রোটিনের উৎপত্তি ঘটবে। তাহলে যে নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে একটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড থেকে প্রোটিন তৈরি হয় সেই নির্দিষ্ট পদ্ধতিকে বলা হয় সেন্ট্রাল ডগমা। তাহলে রেপ্লিকেশন, ডিএনএ টু ডিএনএ, ডিএনএ থেকে ডিএনএ পদ্ধতি, ডিএনএ থেকে যে পদ্ধতিতে ডিএনএ সৃষ্টি হয় সেই পদ্ধতি রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ যে পদ্ধতিতে সৃষ্টি হয় তাকে বলছি আমরা ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে বা আরএনএ থেকে যে পদ্ধতিতে প্রোটিন সৃষ্টি হয় সেই পদ্ধতিকে বলছি আমরা ট্রান্সলেশন। একে বলা হয় সেন্ট্রাল ডগমা। এখন বিষয় হচ্ছে যে সেন্ট্রাল ডগমা, এই সেন্ট্রাল ডগমারও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম লক্ষ্য করা যায়। কিছু কিছু ক্ষেত্রে সেন্ট্রাল ডগমার ব্যতিক্রম লক্ষ্য করা যায়। সেন্ট্রাল ডগমার যে নির্দিষ্ট ব্যতিক্রম, সেন্ট্রাল ডগমার এই ব্যতিক্রমকে বলা হয়, সেন্ট্রাল ডগমার এই ব্যতিক্রমকে বলা হয়, মনে রাখবে প্রত্যেকে, একে বলা হয় রিভার্স। একে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন একে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন, বা এর আরেক নাম আছে টেমিনিজম। এর আরেক নাম আছে টেমিনিজম। টেমিনিজম এটা বিজ্ঞানী বাল্টিমোর ও অ্যান্ড টেমিন, বিজ্ঞানী টেমিন আবিষ্কার করেছিলেন। এটা 1970 খ্রিস্টাব্দে, অ্যাকচুয়ালি 1970 আর 1975 খ্রিস্টাব্দে এরা এই কাজের জন্য নোবেল পুরস্কার পান, নোবেল প্রাইজ পান। টেমিনিজম কেন বলা হয়? টেমিনিজম নামকরণটা এই জন্য হয়েছে, বিজ্ঞানী টেমিনি যেহেতু এটা আবিষ্কারের সঙ্গে যুক্ত, এটার আবিষ্কারের সঙ্গে যুক্ত, তাই নামকরণ করা হয়েছে টেমিনিজম রিভার্টাস। কি হয় না, এখানে কি হয় না, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে, এটা সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে যখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সহায়তায় ডবল স্ট্র্যান্ড ডিএনএর সৃষ্টি হয়, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের সহায়তায় ডবল স্ট্র্যান্ড ডিএনএ সৃষ্টি হয়, তার আরএনএ ছিল, তার থেকে ডিএনএ সৃষ্টি হয়, সেই নির্দিষ্ট পদ্ধতিকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এবং যে ডিএনএ এখানে সৃষ্টি হয় সেই ডিএনএকে বলা হয় সিডিএনএ। রিভার্স ট্রান্সক্রিপশন পদ্ধতিতে যে ডিএনএ সৃষ্টি হয় সেই ডিএনএকে সিডিএনএ বলা হয়, বা বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ। মনে রাখবে প্রত্যেকে, সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে যে ডিএনএ সৃষ্টি হবে তাকে বলা হয় কমপ্লিমেন্টারি ডিএনএ। এবং এখানে যে এনজাইমের সহায়তায় এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় সেই নির্দিষ্ট এনজাইমকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এটা এনজাইম, এবং পদ্ধতিটিকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। এবং এই ভাইরাসগুলি সাধারণত কাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়? ভাইরাসের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভাইরাস, কোন ভাইরাস? যেমন হচ্ছে রেট্রো ভাইরাসের ক্ষেত্রে, এক্সাম্পল এইচআইভি ভাইরাস। তাহলে এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল ডগমার যে সাধারণ ফিনোমেনা, সে সেন্ট্রাল ডগমার সাধারণ ফিনোমেনা কিন্তু লক্ষ্য করা যায় না। সেন্ট্রাল ডগমার সাধারণ ফিনোমেনাকে সে কিন্তু মেনে চলে না, সম্পূর্ণ উল্টো পথে যায়। সরাসরি কি হয়? সরাসরি এমআরএনএ থেকে, এই যে এমআরএনএ আছে সেই এমআরএনএ থেকে সরাসরি ডিএনএর সৃষ্টি ঘটায়, মানে ব্যতিক্রমী ঘটনা লক্ষ্য করা যায়। একে বলা হয় টেমিনিজম বা রিভার্স ট্রান্সক্রিপশন। আশা করি সেন্ট্রাল ডগমার যে সাধারণ আইডিয়াটুকু আজকে দেওয়া হলো সেগুলো প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ।